এই দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আমি গতদিন বলছিলাম যে হচ্ছে একটা টারবাইনের মোটামুটি আমরা ধরতে গেলে তিনটা মেইন অংশ থাকে। একটাকে বলতেছি আমরা কম্প্রেসর, একটাকে বলতেছি টারবাইন, আর একটাকে বলতেছি কম্বাসন চেম্বার। দুই ধরনের সাইকেল নিয়ে আমরা মূলত এই জায়গায় আলোচনা করব। একটা হচ্ছে ওপেন সাইকেল গ্যাস টারবাইন, আর একটা হচ্ছে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। তো ওপেন সাইকেল গ্যাস টারবাইন কোনটা? ওপেন সাইকেল গ্যাস টারবাইন হচ্ছে সেই সাইকেল যেই ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সস্টটাকে বাইরে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিব বা বারবার এয়ারটাকে রিনিউ করে ইউজ করব বা রিনিউ এয়ার আমরা ইউজ করব, নতুন এয়ার ইউজ করব। আর ক্লোজ সাইকেল হচ্ছে সেই সাইকেল যেই ক্ষেত্রে হচ্ছে এক্সস্টটাকে আমরা বাইরে বের হতে না দিয়ে সেই এক্সস্টটাকে আবার আমরা হচ্ছে কম্প্রেসরের মধ্যে রান করাবো। আচ্ছা, তো এই তিনটা অংশের কথা বলছিলাম আমি, কম্প্রেসর, কম্বাসন চেম্বার এবং হচ্ছে টারবাইন। তো এই অংশটা আমি আবার একটু রিপিট করতেছি যে গ্যাস টারবাইন অপারেট অন জুল অর ব্রেটন সাইকেল। এই কথাটা আমি বলছিলাম যে গ্যাস টারবাইন হচ্ছে জুল অথবা ব্রেটন সাইকেলের উপর রান করে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে সাইকেলটা দেখানো আছে, সাইকেল মানেই হচ্ছে কোন একটা কিছু কমপ্লিট হইতে হবে। তো আমরা যদি দেখি যে এই যে বাম পাশের যে ফিগারটা দেখানো আছে, এই ক্ষেত্রে আসলে যে 4-এর পরে যে অংশটা, এক নম্বরে কি হয়েছে, আমরা ফ্রেশ এয়ার কম্প্রেসরের মধ্যে ইনপুট দিছি, যার ফলে যেটা হয়েছে যে কম্প্রেসরের মধ্যে এয়ারটা কম্প্রেস হয়েছে, প্রেসারটা ইনক্রিজ হয়েছে। এই প্রেসারাইজড এয়ারকে আমরা কম্বাসন চেম্বারে পাঠাইছি, যেখানে ফুয়েল ইনপুট দেওয়ার ফলে স্পার্ক হওয়ার দরুন কম্বাসন হয়েছে। এই কম্বাসন হওয়ার ফলে যে হট গ্যাস প্রডিউস হয়েছে, সেই হট গ্যাসটাকেই আমরা হচ্ছে টারবাইনের মধ্য দিয়ে পাস করাইছি। এই টারবাইনের মধ্যে পাস করানোর কারণে এই টারবাইনটা হচ্ছে কিছু ওয়ার্ক আউটপুট সৃষ্টি করছে এবং আদার অংশগুলো যা হট গ্যাস আছে সেগুলো হচ্ছে এক্সস্ট আকারে বাইরে বের হয়ে গেছে। এই অংশটা আমরা বাইরে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিয়েছি। যদি আমরা এই যে বাইরে অ্যাটমসফিয়ারে না ছেড়ে যদি আমি আবার এদিক দিয়ে পাস করাইতাম, তাইলে এই পুরো অংশটা কি হইতো, একটা ক্লোজড আকারে কাজ করতো। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে আমরা হচ্ছে বাইরে ছেড়ে দিচ্ছি, তার মানে এটা হচ্ছে কি কোনো ক্লোজড আকারে কাজ করতেছে না, মানে এটা হচ্ছে কি একটা ওপেন আকারে আছে। কিন্তু আমরা যখন ডান পাশের পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম দেখতেছি, তখন দেখতেছি আমরা 4 থেকে 1 আমরা ক্লোজ করে দিছি। তার মানে বুঝতে হবে যে কোনো ধরনের সাইকেলিক অপারেশন অবশ্যই ক্লোজ সিস্টেমে ঘটে। 4 থেকে 1 এ আসার জন্য তার মানে হচ্ছে এই যে ফিগারটা দেখানো আছে, এটা আসলে কি 4 থেকে 1 এ তুমি আবার এই এক্সস্টটাকে ইউজ করছো। তো এই জায়গায় পিভি ডায়াগ্রামটা আমি আবার রিপিট করতেছি, সবাই খেয়াল করো। 1 থেকে 2 এই স্টেজটা কি, কম্প্রেসরের মধ্যে দিয়ে এয়ারকে তুমি পাস করাইছো, তার মানে এয়ারটা কি হয়েছে, কম্প্রেসড হয়েছে। কম্প্রেসড হওয়া মানে কি, তার প্রেসারটা ইনক্রিজ হয়েছে। ঠিক তাই দেখানো আছে যে 1 থেকে 2 এ তোমার প্রেসার ছিল এই লাইনে, এই প্রেসার ইনক্রিজ হওয়ার ফলে এটা এই লাইনে চলে গেছে, প্রেসারটা 1 থেকে 2 এ চলে গেছে, ঠিক আছে। আর 1 থেকে 2 এ চলাকালীন এস কনস্ট্যান্ট আছে। এস মানে হচ্ছে এনট্রপিটা কনস্ট্যান্ট আছে। এনট্রপি কনস্ট্যান্ট মানে আমি বলছিলাম এই সময়ে কোনো ধরনের তাপ বাইরে থেকে ভেতরেও যায়নি, ভেতর থেকে কোনো তাপ বাইরেও যায়নি, ঠিক আছে। এজন্য এই অংশে এনট্রপি কনস্ট্যান্ট আছে। 2 থেকে 3 এই অংশে তুমি ফুয়েল এডিশন করার ফলে একটা এক্সটার্নাল হিট কাজ করাইছো, যেটাকে আমরা বলতেছি কিউ ইনপুট। এই 2 থেকে 3 প্রসেসটা হচ্ছে আমরা কম্প্রেসড এয়ারের সর্বশেষ যে প্রেসার আছে, সেই প্রেসারেই হচ্ছে কম্বাসন চেম্বারের মধ্যে রান করাইছি। সেই প্রেসারটা সেম থাকতেছে 2 থেকে 3 স্টেজে। এই ক্ষেত্রে জাস্ট আমরা হচ্ছে হিটটা ইনপুট দিচ্ছি এই কম্বাসন চেম্বারের মাধ্যমে। এরপরে হচ্ছে 3 থেকে 4 প্রসেস। এই জায়গায় হচ্ছে কি আমরা হট গ্যাসটাকে টারবাইনের মধ্যে পাস করাচ্ছি। টারবাইনের মধ্যে পাস করানোর উদ্দেশ্যই হচ্ছে একটা, যাতে এই হট গ্যাসটাকে আমরা এক্সপ্যান্ড করাতে পারি বা হট গ্যাসের এক্সপান্ড হয়, ঠিক আছে। টারবাইনের নরমাল আমরা যখন লেআউট আঁকি, তখন দেখবা টারবাইনকে এইরকম ভাবে চিত্রায়িত করা হয়। এই চিত্রটার একটা মিনিং আছে, এরকম ভাবে চিত্রায়িত করা। ক্যান টারবাইনকে এরকম চিত্রায়িত করা হয়, ক্যান কম্প্রেসরকে এরকম চিত্রায়িত করা হয়। কারণ হচ্ছে টারবাইন যেটা করে যে টারবাইনের মধ্যে দিয়ে তুমি স্যার আরেকবার বলেন, কথা কেটে কেটে যাচ্ছে স্যার আরেকবার বলেন এক্সপানশন হবে। আচ্ছা আবার একটু বলেন স্যার, এটা একটু আরেকবার বলেন। হ্যাঁ বলতেছি। আচ্ছা দেখো, টারবাইনের আমি বলছি যে টারবাইনের ফিগারটা এরকম স্কিমেটিক ডায়াগ্রাম এবং কম্প্রেসরের ফিগারটা এরকম স্কিমেটিক ডায়াগ্রাম হওয়ার একটা স্পেসিফিক রিজন আছে কেন এটা হয়। টারবাইনের কাজই হচ্ছে এর মধ্যে দিয়ে আমি যাকে পাস করাবো সেটা হচ্ছে সে এক্সপ্যান্ড করে দিবে বা এক্সপানশন ঘটাবে। তো এক্সপ্যানশন ঘটানো মানেই হচ্ছে তার ভলিউমটা হচ্ছে ইনক্রিজ হয়ে যাবে। তো এইটা দিয়ে বোঝায় যে ইনিশিয়ালি তুমি যা ইনপুট দিচ্ছ তার ভলিউমটা যা ছিল
এই স্টেজ আস্তে 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 লাস্টে যায় তার ভলিউমটা আলটিমেটলি বেড়ে গেছে। এজন্য টারবাইনের ফিগারটা হয় এরকম যে ইনিশিয়ালি ভলিউমটা কম থাকে, আলটিমেটলি যে এক্সপানশনের ফলে ভলিউমটা বেড়ে যায়। বোঝা গেছে? এটা হচ্ছে টারবাইনের ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি কম্প্রেসরের ক্ষেত্রে চিন্তা করি, এই ফিগারটা এমন হয় কেন? কম্প্রেসরের কাজ কি? কম্প্রেস করা বা প্রেসারটা ইনক্রিজ হবে। আমরা যখন প্রেসার ইনক্রিজ করব তার মানে আলটিমেটলি এই জায়গায় কি ভলিউমটা অবশ্যই কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। এটাই বলা হয় যে ইনিশিয়ালি আমি যে ফ্রেশ এয়ার ইনপুট দিছি কম্প্রেসরের মধ্যে পাস হওয়ার ফলে এইটার প্রেসার বেড়েছে, কিন্তু ভলিউমটা আলটিমেটলি কি হয়ে গেছে, এই জায়গায় ভলিউম যা ছিল এই জায়গায় ভলিউমটা কমতে কমতে এই স্টেজে এসে গেছে। এই জন্য কম্প্রেসরকে স্কিমেটিক ডায়াগ্রামে এরকম দেখানো হয় এবং টারবাইনকে স্কিমেটিক ডায়াগ্রামে এরকম দেখানো হয়। সবার কাছে ক্লিয়ার? কেন এই জায়গায় এইটা বেশি দেওয়া আর কেন এটা কম দেওয়া? এটা হচ্ছে নরমাল লেআউট। আচ্ছা, এরপর আমি 2 3 আয়তন হচ্ছে স্যার এক্সপান্ডার হ্যাঁ বলো। কম্প্রেসরের ভিতরে তো আয়তন হ্রাস পায়, আর টারবাইনে কি হচ্ছে আয়তন বৃদ্ধি পায় আবার আর প্রেসার কমে যায়, এটা বুঝাচ্ছি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, টারবাইনে হচ্ছে তোমার অবশ্যই ভলিউম বৃদ্ধি পাবে এবং প্রেসার কমে যাবে। প্রেসার যে কমতেছে সেটা তুমি কিভাবে বুঝতেছো? দেখো 3 থেকে 4 স্টেজটা কি স্টেজ টারবাইনের মধ্যে পাস করছে, 3 থেকে 4 স্টেজ। দেখো তুমি 3 থেকে 4, 3 এ প্রেসার কই আছে, এই স্টেজে আছে। 4 এ প্রেসার কই হয়ে গেছে, এই স্টেজে নেমে গেছে। তুমি একদম ইজিলি দেখতে পারতেছো যে প্রেসার রিলিজ হয়ে গেছে বা প্রেসার কমে গেছে। একইভাবে দেখতেছো কি 3 এ ভলিউম আছে এই লাইনে, 4 পয়েন্টে ভলিউমটা এই লাইনে চলে গেছে। তার মানে 3 থেকে 4 এ যেতে যেতে তোমার ভলিউমটা অবশ্যই কি হয়ে গেছে, 3 থেকে 4 এ আসছে ভলিউমটা কি হয়ে গেছে, বৃদ্ধি পাইছে। বোঝা গেছে কথাটা? তোমরা অনেকে কোয়েশ্চেন করছিলা যে 4 থেকে 1 কেন বড় হইলো 2 থেকে 3 এর তুলনায়। আসলে এইটা আসলে 2 থেকে 3 এর সাথে সম্পর্কিত না, 4 থেকে 1। এটা আসলে সম্পর্কিত হচ্ছে তুমি কি পরিমাণ এক্সপানশন ঘটছে। এই 3 থেকে 4 এর এক্সপানশন যদি আরো বেশি হয় বা ভলিউম যদি আরো বেশি ইনক্রিজ হয়, তাহলে 3 থেকে 4 এর লাইন এই জায়গায় আসতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। আবার যদি এক্সপানশন কম হয় 3 থেকে 4 এর লাইনটা এই জায়গায় আসতে পারে। বোঝা গেছে? এগুলা জাস্ট একটা জেনারেল লেআউট। তো এই 3 থেকে 4 স্টেজ পর্যন্ত কি পরিমাণ এক্সপ্যান্ড হবে সেই তার উপর ডিপেন্ড করে এই 4 পয়েন্টটা ড্র করা। আর যেহেতু আমরা একটা ক্লোজ সাইকেল চিন্তা করতেছি, এই 4 এ পাওয়া এক্সহস্ট গ্যাসটাকেই আমরা হচ্ছে আবার 1 এ ইনপুট আকারে ইউজ করব। সেই 4 থেকে 1 লাইনটা ক্লোজ করে দেওয়া হয়েছে, যেই ক্ষেত্রে তুমি হিটটা রিলিজ করে দিচ্ছ। ক্লোজ সাইকেলে যে কথাটা আমরা বলছিলাম যে আমরা একটা কুলিং চেম্বার ইউজ করি। কুলিং চেম্বারের কাজই হচ্ছে কি, সে কোন একটা মাধ্যম থেকে হিট নিয়ে সেই মাধ্যমটাকে কি করে দিবে, কুল করে দিবে। এটাই হচ্ছে কুলিং চেম্বারের কাজ। এটা হচ্ছে ক্লোজ সাইকেলের ক্ষেত্রে আমরা ইউজ করি। ঠিক একইভাবে পিভি ডায়াগ্রামের মতো ডান পাশে আছে টিএস ডায়াগ্রাম। টি মানে হচ্ছে টেম্পারেচার, এস মানে হচ্ছে এন্ট্রপি ডায়াগ্রাম বা টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম। এই ক্ষেত্রেও ঠিক সেম কথা। 1 থেকে 2 স্টেজ কি কম্প্রেশন, এই ক্ষেত্রেও কম্প্রেশনের ফলে প্রেসার রিলিজ করে এবং টেম্পারেচারটাও রেইজ করে। 1 থেকে 2 এ টেম্পারেচার এই লাইনে ছিল, 2 তে যাওয়ার ফলে টেম্পারেচার এই লাইনে চলে গেছে। 2 থেকে 3 স্টেজ, এই স্টেজে হয় কি কম্বাসন, যার ফলে টেম্পারেচার আরো রেইজ করে। 2 থেকে 3 স্টেজে 2 তে টেম্পারেচার ছিল এই লাইনে, 3 তে টেম্পারেচার হয়ে গেছে এই লাইনে। ঠিক একইভাবে 2 থেকে 3 তে আমার হিট ইনপুট করে। 3 থেকে 4 এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এস কনস্ট্যান্ট থাকে, এই লাইনেও ঠিক সেম দেখতেছি আমরা, এস বরাবর এটা কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে জাস্ট টেম্পারেচারটা রিলিজ হয়, 4 থেকে 1 এ আরো টেম্পারেচার রিলিজ হয়ে যায়। এইটাই জাস্ট হচ্ছে এই টিএস ডায়াগ্রাম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এই কম্বাসন চেম্বারের মধ্যে লেখা ছিল যে স্যার যদি প্রেসার যদি স্যার ইনক্রিজ করে তাহলে স্যার এয়ার ফুয়েলটা হচ্ছে বার্ন হবে, মানে বেশি বার্ন হবে, সেক্ষেত্রে বেশি হিট উৎপন্ন হবে। কিন্তু স্যার এখানে তো স্যার প্রেসারের কোনো স্যার চেঞ্জ হইতেছে না। পিভি ডায়াগ্রামে হচ্ছে হ্যাঁ 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 বুঝতেছি, তোমার প্রশ্ন আমি বুঝছি। শোনো, সেইটা প্রেসারটা কোন প্রেসার মিন করছে এটা তোমার বুঝতে হবে। এয়ার সেটা প্রেসার প্রেসার মিন করছে হচ্ছে, হ্যাঁ এয়ার প্রেসারটা মানে হচ্ছে কম্প্রেসর থেকে বের হওয়ার পরে এই 2 তে ঢোকার আগের প্রেসারটা। এই প্রেসারটা যত বেশি হবে তোমার তত পরিমাণ তুমি হচ্ছে ওয়ার্ক কাজে লাগাইতে পারবে। বোঝা গেছে কথাটা? এই পয়েন্টে প্রেসারটা কত হবে, যে পয়েন্টে তুমি প্রেসারটা ইনপুট দিছো, এই পয়েন্ট যদি এই লাইনে উঠতো তার মানে আরো বেশি পরিমাণ তুমি কাজ উঠাইতে পারবে। প্রেসার যত ইনক্রিজ হবে, কিন্তু কম্বাসন চলাকালীন হচ্ছে প্রেসারটা কনস্ট্যান্ট। আচ্ছা এরপর আমরা যাচ্ছি স্যার হ্যাঁ বলো। স্যার কম্প্রেসরটা কম্প্রেস করার জন্য এনার্জিটা কোথা থেকে পায়? টারবাইন থেকে পায়। আমরা বলছিলাম এর আগের দিনও, আজকেও বলবো আবার, টারবাইনে যে পরিমাণ ওয়ার্ক প্রডিউস হয় তার ম্যাক্সিমাম অংশই হচ্ছে কম্প্রেসরকে রান করাইতে কাজে লাগে। খুব কম অংশই আমরা হচ্ছে ওয়ার্ক আউটপুট আকারে পাই। এটা হচ্ছে গ্যাস টারবাইনের একটা ডিসঅ্যাডভান্টেজ, যে টারবাইনে আমরা পুরো কাজটাকে রূপান্তর করতে পারি না, জাস্ট অল্প কিছু অংশই আমরা কাজে রূপান্তর করি, বাকি অংশে আমরা হচ্ছে কম্প্রেসরকে চালনা করতে ইউজ করি।
সাইকেলে টারবাইন কিভাবে মানে মানে তার মানে ফার্স্ট সাইকেলে টারবাইন যে মানে কিছু ওয়ার্কআউটটা হচ্ছে কম্প্রেসরে পাস করবে, তখন এটা কোথা থেকে পাবে? সেটা হচ্ছে এই টারবাইন এবং কম্প্রেসর একটা শ্যাফট দিয়ে কানেক্টেড থাকে, ঠিক আছে? সেই শ্যাফটের মাধ্যমে হচ্ছে টারবাইনের যে ওয়ার্ক প্রডিউস হয় সেটা হচ্ছে আলটিমেটলি কম্প্রেসরে কনভার্ট হয়। স্যার সেটা বুঝছি, কিন্তু টারবাইনটা তো ঘোরার জন্য ফার্স্টে হচ্ছে কম্প্রেসরকে এয়ার পাস করা লাগবে, মানে একটা সাইকেল ঘুরে সে টারবাইনে যাবে না, তারপর তো টারবাইন হচ্ছে। হ্যাঁ এটাই। আচ্ছা তো একদম ফার্স্টে কম্প্রেসরটা এজন্যই হচ্ছে আমাদের ইনিশিয়ালি ফার্স্টে যে কম্প্রেসরকে রান করানো হয়, এজন্যই আমরা বলি যে গ্যাস টারবাইনের স্টার্টিংটা হচ্ছে কোয়াইট কমপ্লেক্স। এই কম্প্রেসরকে প্রথমত শুরু করার জন্য আমরা যখন দুইটা গ্যাস টারবাইন এবং অন্য একটা ইঞ্জিনের পার্থক্য দেখব, তখন আমরা এক্স্যাক্টলি এই জিনিসটা দেখব যে গ্যাস টারবাইনের স্টার্টিংটা খুবই কঠিন, কিন্তু একবার যদি সাইকেল চালু হয়ে যায় পরে আর রান করাতে সমস্যা হয় না। টারবাইনের আউটপুট দিয়ে সে হচ্ছে কাজ করতে পারে কম্প্রেসর, কিন্তু স্টার্টিং এ আমার কম্প্রেসরকে কিছু এক্সটার্নাল কাজ করাইতে হয় এটার স্টার্টিং করার জন্য। বোঝা গেছে স্যার আগের স্লাইডে এইচ এ আর এইচ আর দিয়ে কি বুঝাইছিল? এইচ এ হচ্ছে হিট এডিশন আর এইচ আর হচ্ছে হিট রিজেকশন। স্যার টারবাইনের সাথে যেটা জেনারেটরের সাথে কানেক্টেড থাকে স্যার, ওটা তো হিট এডিশন আর হিট রিজেকশন। হ্যাঁ একটা হচ্ছে এক্সট্রা, একটা হচ্ছে কি টারবাইন নিজে যেটা দাঁড়ায় আছে সেটা হচ্ছে তার ইন্টারনাল শেপ, আর এটা হচ্ছে এক্সটার্নাল শেপ যেটা হচ্ছে কি টারবাইনের সাথে কম্প্রেসরকে ঘোরায়, টারবাইনের ওয়ার্ক আউটপুটকে নিয়ে সে কম্প্রেসরে নিয়ে যায়। এটা হচ্ছে এইচে হচ্ছে হিট অ্যাডিশন। এইটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে দেখবা তোমরা যে এই যে হিট অ্যাডিশন করছো এবং হিট রিজেকশন হইছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে। এটাও কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, প্রেসার লাইন বরাবর কনস্ট্যান্ট, এইটাও কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, প্রেসার কনস্ট্যান্ট। এটাকে বলতেছি আমরা হিট অ্যাডিশন, এটাকে বলছি হিট রিজেকশন। এটাই বলা আছে এইচ এ এবং এইচ আর। আর টু আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক প্রসেস মানেই বলছিলাম এনট্রপি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তো এই ক্ষেত্রে প্রথম অংশে কি হয়, 1 থেকে 2 স্টেজে কি হয় কম্প্রেশন, এটাই লেখা আছে কম্প্রেশন। 3 থেকে 4 স্টেজে কি হয় টারবাইনের মধ্যে এক্সপানশন, সেটাই লেখা আছে যে 3 থেকে 4 স্টেজ এক্সপানশন। স্যার আচ্ছা হ্যাঁ বলো। স্যার ফ্রেশ এয়ার আর এক্সহস্ট গ্যাস এই দুটার পরিমাণ কি সেম থাকে? এটা হচ্ছে তোমার গ্যাস টারবাইন ইনস্টলেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে তুমি আসলে চিন্তা করবা এটা আসলে, ঠিক আছে? তাহলে তো স্যার ক্লোজ সার্কেলের ক্ষেত্রে আমরা যে এক্সহস্ট গ্যাসটাকে এটা কখনোই সেম থাকবে না, কারণ হচ্ছে কি আমি তোমারে বলি সেম থাকবে না, কারণ কি তুমি যখন ফুয়েল বার্ন করতেছো, এই ফুয়েল বার্ন হওয়ার ফলে যখন এটা কম্বাশন হচ্ছে, কম্বাশন হওয়ার ফলে কিছু পরিমাণ ফুয়েলের কণা এর মধ্যে ঢুকে যাচ্ছে। আমি একটা ভিডিও শো করব তোমাদের, তখন এক্স্যাক্টলি তোমরা দেখতে পারবা যে হচ্ছে কিভাবে আমরা যে এয়ার ইনপুট দিচ্ছি সেই এয়ারের সাথে কিভাবে ফুয়েলের কণাগুলো ইনপুট হয়ে একই সাথে হট গ্যাস আকারে টারবাইন দিয়ে পাস হচ্ছে। তাহলে তো দ্বিতীয়বার যখন ওই এক্সহস্ট গ্যাসটা কম্প্রেসরের ভিতরে চলে যাবে তখন তো আমরা ওয়ার্ক আউটটা কম পাবো আগের তুলনায়। বুঝিনি স্যার প্রথম সার্কেল শেষ হওয়ার পরে যখন আবার দ্বিতীয় সার্কেলে প্রথমে এক্সহস্ট গ্যাসটা কম্প্রেসরের ভিতরে চলে যাবে তখন স্যার আমরা তো ওয়ার্কআউটটা কম পাবো, যেহেতু প্রেসারের তুলনায় এক্সহস্ট গ্যাসের পরিমাণটা কম মানে ব্যবহার হবে দ্বিতীয় সার্কেলে। তোমার এক্সহস্ট গ্যাসের কাজ আমি বলি তোমাকে, এক্সহস্ট গ্যাসের কাজই হচ্ছে শুধুমাত্র টারবাইনের ব্লেড গুলাকে ঘোরানো, এটার কোনো ওয়ার্ক নাই এক্সট্রা। সে টারবাইনের ব্লেড গুলাকে ঘুরাইলে আলটিমেটলি তুমি হচ্ছে ওয়ার্ক আউটপুট পাচ্ছ। বোঝা গেছে? তুমি যে এক্সহস্ট গ্যাস, তোমার যে গ্যাস প্রডিউস হচ্ছে হট গ্যাস, যেটা তুমি টারবাইনের মধ্যে পাস করাচ্ছ, সেই গ্যাসটাই আলটিমেটলি তোমার এক্সহস্ট আকারে আসতেছে, তোমার জাস্ট টারবাইন গুলাকে রান করাইতেছে। এটার হাই আমার যখন এই 3 নাম্বার স্টেজে যখন হাই প্রেসার থাকে, এই হাই প্রেসারের কারণে এই গ্যাসগুলা অবশ্যই যখন পাস করে টারবাইন ব্লেডে, ব্লেডগুলো রোটেট করে, যার ফলে একটা ওয়ার্ক প্রডিউস হয়, যেটাকে আমরা জেনারেটরের সাথে কানেক্ট করে পাওয়ার আউটপুট পাই। আর বাকি অংশটা এক্সহস্ট আকারে থাকে, সেই এক্সহস্টটাকে আমরা হচ্ছে আবার ইনপুট আকারে দেই। আচ্ছা, তো ওপেন সাইকেলের কথা আমি বলছি অলরেডি, ক্লোজ সাইকেলের কথা বলছি, এগুলো মোটামুটি ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, কম্পারিজন বিটুইন ওপেন এন্ড ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। আচ্ছা, এই জায়গায় হচ্ছে একজন কোশ্চেন করছিলা যে হচ্ছে কেউ একজন একটা কোশ্চেন করছিলা,
স্যার সেমি ক্লোজ সাইকেল এটা কি ছিল স্যার? আচ্ছা, সেমি ক্লোজ সাইকেল বলছিলাম গতদিন বলছিলাম এটা যে হচ্ছে একটা ওপেন সাইকেল এবং ক্লোজ সাইকেলকে আমরা একসাথে ইউজ করে বা দুইটা একসাথে ইনস্টল করে ক্লোজ সাইকেলকে কাজে লাগিয়ে আবার ওপেন সাইকেলকে আমরা রান করাইতে পারি, সেটাই হচ্ছে সেমি ক্লোজ সাইকেল। এই ধরনের সাইকেল সাধারণত প্র্যাকটিক্যালি কখনো ইউজ করা হয় না, জাস্ট একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা বলা হয়েছে। স্যার ওপেন সাইকেলে শুধুমাত্র এয়ার ফুয়েল হিসেবে ব্যবহার করা হয় কেন? বুঝি নাই স্যার ওপেন সাইকেলে অ্যাভেলেবল, তুমি এয়ারটা অ্যাভেলেবল তো, কারণ হচ্ছে আমি এক্সস্ট যখন বাইরে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছি তোমার বারবার কিন্তু একটা কিছু ইনপুট দিতে হবে, এত পরিমাণ ইনপুট দেওয়ার জন্য আমার শুধুমাত্র চার্জ যদি আমরা পাই তাহলে সেটা হচ্ছে এয়ার একমাত্র অ্যাভেলেবল, নয় তোমার কি বারবার হচ্ছে আদার্স ফুয়েল ইউজ করতে হবে। জি স্যার, এয়ারটা অ্যাভেলেবল সোর্স। তো সেমি ক্লোজ সাইকেল আমরা হচ্ছে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট করি যে একসাথে যদি আমরা দুইটা ইনস্টল করি সেমি ওপেন সাইকেল এবং ক্লোজ সাইকেল, সেটাকে আমরা বলছি সেমি ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। এটা সাধারণত প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না কারণ এটার কস্ট আসলে অনেক বেশি দুইটা একসাথে ইনস্টল করলে। স্যার ওপেন সাইকেল টারবাইনে ওই ইসের কম্বাশন চেম্বার ইউজ করা হয় কেন, আর হচ্ছে ক্লোজ সাইকেলে হিট ইঞ্জিন ইউজ করা হয় কেন? একটা ব্যবহার করলে হয় না এরকম কিছু? বলি এইটা ইউজ করা হয় ক্লোজ সাইকেলে, কেন হিটিং চেম্বার ইউজ করা হয়? ক্লোজ সাইকেলে হিটিং চেম্বার ইউজ করার কারণ হচ্ছে আমরা যখন ক্লোজ সাইকেলে আবার যখন ইউজ করবো এক্সস্ট গ্যাসটাকে, সেই সেটা কিন্তু একটা এক্সস্ট গ্যাস, সেটা কিন্তু আমার ফ্রেশ এয়ার না। আমি যখন এক্সস্ট গ্যাসটাকে যখন আমি পাস করাবো কম্প্রেসরের মধ্যে দিয়ে, মানে কুলিং চেম্বার পার হয়ে তারপর কম্প্রেসর হয়ে, তখন আমার জাস্ট ওই এয়ারটাকে হিটেড করলেই হচ্ছে। ক্লোজ লেভেলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করি হিটিং চেম্বারে, আমরা জাস্ট এক্সটার্নাল একটা হিটিং সোর্স ইউজ করি। দেখো এই জায়গায় এই একটা কথা বলা আছে যে গ্যাস ইজ হিটেড বাই এন এক্সটার্নাল সোর্স। আমরা ক্লোজ সাইকেলের ক্ষেত্রে একদম এক্স্যাক্টলি কম্বাশনটা ভেতরে ঘটাই না, যেটা আমরা ওপেন সাইকেলের ক্ষেত্রে ঘটাই, কম্বাশন চেম্বার ইউজ করি। কম্বাশন যদি ভেতরে ঘটে তখন সেই অংশটাকে আমরা বলি হচ্ছে, আর হিটিং চেম্বার এই কারণে বলতেছি আমরা জাস্ট ওই জায়গায় হচ্ছে আমরা এক্সটার্নাল একটা হিটকে কাজে লাগাইতেছি আমার এই এক্সটার্নাল গ্যাসটাকে হিট করার জন্য। হ্যাঁ বিক্রম সাহা বলো। কম্পারিজনের ভিতরে বইতে একটা পয়েন্ট আছে, দা মাস অফ ইনস্টলেশন পার কিলোওয়াট ইজ মোর, এই পয়েন্টটা বুঝিয়েছে। হ্যাঁ কি বলো আছে, বলো পুরোটা বলো। স্যার ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন আর ওপেন সাইকেল গ্যাস টারবাইনের পার্থক্যের ভিতরে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইনে আছে দা মাস অফ ইনস্টলেশন পার কিলোওয়াট ইজ মোর, আর ওপেন সাইকেলে দা মাস অফ ইনস্টলেশন পার কিলোওয়াট ইজ লেস। এই মাস অফ ইনস্টলেশন পার কিলোওয়াট এটা বুঝুন। হ্যাঁ ইনস্টলেশন পার কিলোওয়াট, কিলোওয়াট বলতে বোঝাইছে হচ্ছে এটা থেকে এই গ্যাস টারবাইনটা তুমি যখন পাওয়ার প্ল্যান্টে ইন্ট্রোডিউস করবা বা মানে ইমপ্লিমেন্ট করবা, সেই ক্ষেত্রে তুমি কি পরিমাণ পাওয়ার আউটপুট পাবা। তো দেখা যায় সেম পরিমাণ পাওয়ার আউটপুট পাওয়ার জন্য ক্লোজ সাইকেলের যে পরিমাণ কস্ট হয় ওপেন সাইকেলের তার থেকে অনেক কম কস্ট হয়, কারণ এয়ারটা অ্যাভেলেবল সোর্স, এটাকে আমার এক্সটার্নাল একটা কুলিং চেম্বার ইউজ করা লাগতেছে না, যার ফলে এই এয়ারটা জাস্ট আমি বারবার পাস করাচ্ছি এবং এটা জাস্ট অ্যাটমসফিয়ারে আমরা ছেড়ে দিচ্ছি। এটাই বলা আছে যে সেম পরিমাণ আমি যদি 5 কিলোওয়াট প্রডিউস করতে চাই ক্লোজ সাইকেল ওপেন সাইকেলের সেম ক্ষেত্রে, তাহলে দেখা যাবে আমার ইনস্টলেশন কস্ট ক্লোজ সাইকেলের ক্ষেত্রে বেশি হবে, এটাই বোঝানো আছে। এই কোশ্চেনটাই মনে ছিল। আচ্ছা আমরা বলছিলাম যে হচ্ছে বিক্রম শাহ তোমার ক্লিয়ার? আচ্ছা আমরা বলছিলাম গ্যাস টারবাইনকে স্যার। হ্যাঁ বলো তৌহিদ। স্যার ওই ক্লোজ সাইকেলে কি তাহলে স্যার পরিবেশ দূষণ কম হয় এরকম কিছু? হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু দেখতেছো পরিবেশ দূষণ কম হচ্ছে, তোমার এক্সস্টটাকে বাইরে বের হতে দিচ্ছে না, এক্সস্টটাকে স্বাভাবিক, এটা একটা অ্যাডভান্টেজ। আচ্ছা আমরা দেখছিলাম পাথ অফ ওয়ার্কিং সাবস্টেন্সের উপর। হ্যাঁ একটা কোশ্চেন বলো। ক্লোজ সাইকেলে আগে টারবাইন ব্লেডস নষ্ট হয় না, কিন্তু ওপেন সাইকেলে আগে আগে নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি? মানে এটা ব্রিফলি বুঝছি না, আবার বলো, প্রশ্ন আবার বলো। স্যার বইয়ে কম্পারিজনে লেখা আছে যে ক্লোজ সাইকেলের ক্ষেত্রে টারবাইন ব্লেডস আগেই নষ্ট হয় না, কিন্তু ওপেন সাইকেলের ক্ষেত্রে আগে আগে নষ্ট হয়ে যায়, কারণ এটা কম্বাসন চেম্বার দিয়ে ফ্লো করার সময় কন্টামিনেটেড হয়। তো কেন ক্লোজ সাইকেলের ক্ষেত্রে আগে আগে নষ্ট হবে না? কারণ তখনও তো এখান থেকে ফ্লো করে হিটিং চেম্বারকে। তুমি বলছো কি যে ক্লোজ সাইকেলের ক্ষেত্রে ব্লেড আগে আগে নষ্ট হয় না কেন, তাই তো? এটাই প্রশ্ন, আগে নষ্ট হয় না। আচ্ছা কারণ হচ্ছে ওপেন সাইকেলের মধ্যে আমরা কম্বাসন চেম্বারটা ইন্টারনালি ঘটার কারণে যে জিনিসটা হয়, আমার কিছু ফুয়েলের কণা এসে যায়,
এর মধ্যে। আর আমরা একটা কথা বলছি যে এই ক্ষেত্রে আমরা মূলত লিকুইড ফুয়েলকে প্রিফারেন্স দেই, সেটা হতে পারে কেরোসিন বা ডিজেল বা যাই হোক। তো যেহেতু আমরা লিকুইড কণাকে পাস করাই, তুমি দেখবা সেই অংশেই প্রথমত হচ্ছে আমাদের জং ধরে, সেই অংশটা হচ্ছে আমাদের লিকুইডের সংস্পর্শে আসে, সেই অংশে দেখবা খুব তাড়াতাড়ি জং ধরে। ওপেন সাইকেলের ক্ষেত্রে এই জিনিসটা হয়, আমরা কম্বাসন চেম্বারের মধ্যে পাস করার কারণে আমার যেহেতু লিকুইড ফুয়েলের সাথে এয়ারের একটা মিশ্রণ ঘটে, সেই মিশ্রণকে আমরা যেহেতু টারবাইনের মধ্যে পাস করাই, এই কারণে ব্লেডটা ক্ষয়ের পরিমাণ বেড়ে যায়। কিন্তু ক্লোজ সাইকেলের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এয়ারকে বা হচ্ছে আমরা যখন এয়ারকে পাস করাই বা হচ্ছে এক্সহস্ট গ্যাসকে পাস করাই হিটিং চেম্বারের মধ্য দিয়ে, সেই হিটিং চেম্বারের মধ্য দিয়ে সেটা পাস করার কারণে আমার কোনো ধরনের এক্সটার্নাল ফুয়েলের সংস্পর্শে আসে না, বাইরে থেকে কোনো হিটিং সোর্স দিয়ে আমরা হচ্ছে ইউজ করি, এই কারণে ব্লেডের কন্টামিনেশন হওয়ার রেটটা কমে যায়। ক্লিয়ার? ক্লিয়ার আনজিরিন তাজরি, শুনছো? স্যার ক্লিয়ার। স্যার একটা কোশ্চেন আছে স্যার আমার। হ্যাঁ বিক্রম বলো। স্যার টারবাইন ব্লেডস আর জেনারেলি রিঅ্যাকশন টাইপ বলতে কি বুঝাচ্ছেন? আচ্ছা, ব্লেডকে আমরা হচ্ছে যখন মানে স্টিম টারবাইন করবো, মানে এখন তোমাদের এই সিলেবাসে স্টিম টারবাইন নাই, যদিও থাকলে ভালো হইতো, তাহলে আরো ক্লিয়ার হইতো ব্যাপারটা। স্টিম টারবাইনের ক্ষেত্রে আমরা দেখবো যে এই ধরনের ব্লেড নিয়ে আলোচনা করা আছে। ব্লেড হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ইম্পালস টাইপ আর একটা হচ্ছে রিঅ্যাকশন টাইপ। এই দুই ধরনের টাইপের উপর ভিত্তি করে আসলে ব্লেডের কার্যকারিতা বিভিন্ন হয়। এটা আসলে অনেক বিস্তারিত আলোচনা, আমি জাস্ট তোমাদের জেনারেলি বলে রাখতেছি। ওই এক ধরনের ব্লেডের টাইপ হচ্ছে রিঅ্যাকশন টাইপ ব্লেড। বুঝা গেছে কথাটা? ঠিক বলছি? এই ধরনের ব্লেডের কাজই হচ্ছে জাস্ট এর মধ্যে যখন পাস করবে এটা প্রেসারটা রিলিজ হয়ে যাবে আলটিমেটলি, এটা হচ্ছে রিঅ্যাকশন টাইপ। জি স্যার বুঝতে পারছি। ফজলে জি স্যার, 48 ক্লোজ সাইকেলে স্যার যে ফ্লুইড গুলো ইউজ করা হয়, এগুলা স্যার কি কি থাকে ফ্লুইডের মাঝে? যেমন স্যার ওপেন সাইকেলে শুধু এয়ার ইউজ করা হয়, কিন্তু ক্লোজ সাইকেলের ফ্লুইড গুলো কি কি থাকে? ক্লোজ সাইকেলে তুমি ইনিশিয়ালি এয়ার ইউজ করতেছো, পরবর্তীতে জাস্ট এক্সহস্ট গ্যাসটাই কাজে লাগতেছে। ইনিশিয়ালি এয়ার ইউজ করতেছো, গ্যাস টারবাইনের প্রিন্সিপালি হচ্ছে তুমি এয়ারকে কাজে লাগাবা। কিন্তু স্যার লেখা আছে যে বেটার থার্মোডাইনামিক প্রপার্টিজ। আচ্ছা, ওটা লেখা আছে যে বেটার থার্মোডাইনামিক প্রপার্টিজ যে কোনো ধরনের ফুয়েল আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা নরমালি শুধুমাত্র এয়ারটাকে ইউজ করি, ঠিক আছে? এছাড়াও বিবিধ গ্যাস আমরা হচ্ছে ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে। এরপরে আছে কনস্ট্যান্ট প্রেসার এবং কনস্ট্যান্ট ভলিউম গ্যাস টারবাইন। এইটা আসলে কি জিনিস? তো আমরা বলছিলাম যে গ্যাস টারবাইনকে আসলে পাথ অফ ওয়ার্কিং সাবস্টেন্সের উপর ভিত্তি করে আমরা কয়েক ভাগে ভাগ করছিলাম, আর এবার আছে আমরা হিট অ্যাবজর্পশনের উপর ভিত্তি করে। তো টারবাইন, যেই টারবাইনের ক্ষেত্রে একটু স্যার কে যেন গান বাজাচ্ছে। আচ্ছা, কে গান বাজায়? যে গান বাজাচ্ছ তারা কিন্তু ক্লাসে এসে ধরবো। কনস্ট্যান্ট প্রেসার গ্যাস টারবাইন। আচ্ছা, তো এই আমরা যে এতক্ষণ পর্যন্ত যে গ্যাস টারবাইনগুলো আলোচনা করছি তার প্রত্যেকটাই ছিল কনস্ট্যান্ট প্রেসার গ্যাস টারবাইন। এই ক্ষেত্রে দুইটা স্টেজে প্রেসার কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে? অলমোস্ট অল অফ দ্য টারবাইনস ম্যানুফ্যাকচার টুডে আর কনস্ট্যান্ট প্রেসার গ্যাস টারবাইন। যেগুলো আমি অলরেডি আলোচনা করছি সবগুলো ছিল কনস্ট্যান্ট প্রেসার গ্যাস টারবাইন। আরেক ধরনের গ্যাস টারবাইন আছে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস টারবাইন। এই ধরনের গ্যাস টারবাইনকে ভলিউম কনস্ট্যান্টটাকে মেইনটেইন করা খুবই কঠিন, সেজন্য এগুলো হচ্ছে কমার্শিয়াল বেসে ইউজ করা হয় না, জাস্ট একটা একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো পড়া, ঠিক আছে? আমাদের মূলত কাজে লাগবে হচ্ছে এই অংশটা, যেহেতু সিলেবাসে আছে এই অংশটা জাস্ট এই জন্য লেখা। এরপরে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটাই হচ্ছে আমাদের হচ্ছে পরীক্ষায় দেখা যায় বারবার আসে এই অংশটা, যে মেথডস অফ ইমপ্রুভিং দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ গ্যাস টারবাইন। কি কি কাজ করলে তুমি গ্যাস টারবাইনের থার্মাল এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করতে পারবা? থার্মাল এফিসিয়েন্সি বলতে সেই জিনিসটাই বোঝায় যে কি পরিমাণ তুমি আউটপুট পাচ্ছ এবং কি পরিমাণ ইনপুট দিচ্ছ তার যে রেশিও, সেটা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি। যদি পার্সেন্টেজ আকারে রিপ্রেজেন্ট করি তাকে আমরা বলছি থার্মাল এফিসিয়েন্সি। কি কি মেথড ইউজ করলে আমরা আলটিমেটলি গ্যাস টারবাইনের এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করতে পারবো সেটা একটু আমরা দেখব। একটা হচ্ছে রিজেনারেশন, এই টার্মটার সাথে আমরা পরিচিত হব নতুন করে। এইটা কি আসলে? দেখো একটা ফিগার দেখানো আছে, আগের যে ফিগারগুলো ছিল এই ফিগারের সাথে এই জায়গায় পার্থক্য হচ্ছে শুধুমাত্র
আমরা ফ্রেশ এয়ার এই জায়গায় ইনপুট দিচ্ছি, কম্প্রেসরের মধ্যে কম্প্রেস হচ্ছে, সেই এয়ারটাকে আমরা হচ্ছে কম্বাশন চেম্বারে পাস করাচ্ছি। কম্বাশন চেম্বারে পাস করার ফলে এটা টারবাইনের মধ্যে যাচ্ছে, হট গ্যাসটা টারবাইনে আমার যে এক্সপানশন হচ্ছে, যার ফলে ওয়ার্কআউট প্রডিউস হচ্ছে। এই জায়গায় যে এক্সস্টটা বের হওয়ার কথা ছিল, সেই এক্সস্টটাকে আমরা অ্যাটমসফিয়ারে ছেড়ে না দিয়ে আমরা যেটা করতেছি, আমরা একটা এই এক্সস্টটাকে একটা মাধ্যমে পাস করাচ্ছি, যেই মাধ্যমে আমরা একটা হিট এক্সচেঞ্জার ইউজ করতেছি। এই ধরনের জিনিস আমি হচ্ছে বয়লারের ক্ষেত্রেও দেখাইছি তোমাদের, যে এক্সস্ট গ্যাসকে ইউজ করে আমি কিভাবে ইন্টারনাল মিডিয়ামকে হিটেড করতে পারি। কম্বাশন চেম্বারের মধ্যে দিয়ে এয়ারকে পাস করার মূল উদ্দেশ্যই হচ্ছে কি, যাতে আমি টারবাইনের মধ্যে হট গ্যাস প্রডিউস করতে পারি বা হট গ্যাস পাঠাতে পারি। এটাই হচ্ছে কি আমার টারবাইনের মধ্যে পাঠানোর মূল নীতি বা কম্বাশন চেম্বারের মধ্যে পাস করার মূল উদ্দেশ্য এই এয়ারটাকে। নয়তো আমি কি করতে পারতাম, এই কম্প্রেসড এয়ারকে সরাসরি টারবাইনে দিতে পারতাম, কিন্তু টারবাইনে দিলে কি হবে, সেটা হট গ্যাস আকারে যাবে না, যার ফলে ওয়ার্কআউটটা কমে যাবে। এর জন্য আমরা কম্বাশন চেম্বারে পাস করাই। কম্বাশন চেম্বারে যেহেতু আমার হিটেড আপ করতেই হবে, একে যদি ইনিশিয়ালি আমি কিছু পরিমাণ হিটেড আপ করে ফেলতে পারি, তার মানে কম্বাশন চেম্বারে তুমি কম পরিমাণ ফুয়েল পুড়িয়েই হচ্ছে হিটেড আপ করতে পারবো। এই যে আমি এক্সটার্নালি সোর্স দিয়ে হিটেড আপ করব, সেটা হচ্ছে আমরা করতে পারি এক্সস্ট গ্যাসকে কাজে লাগিয়ে। এই এক্সস্ট গ্যাসকে কাজে লাগিয়ে আমরা যে ইনিশিয়ালি কম্প্রেসড এয়ারটাকে হিটেড আপ করছি, সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে রিজেনারেশন। বোঝা গেছে কথাটা? এই রিজেনারেশন হওয়ার জন্য যে ইনস্টলেশনটা ইউজ করা হয় তাকে আমরা বলতেছি রিজেনারেটর, বা এটা আসলে নরমালি একটা হিট এক্সচেঞ্জার, যেটার কাজ হচ্ছে এই এক্সস্ট গ্যাসটা যে বাইরে চলে যাবে, যাওয়ার আগে এর যে হিটটা আছে, এই হিটটা সে হচ্ছে এই কম্প্রেসড এয়ারকে দিয়ে যাবে, যার ফলে কম্বাশন চেম্বারে কম পরিমাণ ফুয়েল ইনপুট দেওয়ার পরও তুমি হচ্ছে সেম পরিমাণ ওয়ার্কআউট করতে পারবে। এই একটা মাধ্যমে আমরা হচ্ছে গ্যাস টারবাইনের এফিসিয়েন্সি বৃদ্ধি করতে পারি। স্যার এই যে কথাগুলো আমি অলরেডি বলছি সেটাই হচ্ছে এখানে লেখা আছে। প্রিহিটার যে কাজটা করে এটা ঠিক সেম আকারে কাজ করে, এয়ার প্রিহিটার যে কাজটা করে। স্যার বয়লারের ক্ষেত্রে এয়ার প্রিহিটার দিয়ে করছি। বোঝা গেছে সবার কথাটা কি বলছি? হ্যাঁ বলো স্যার। এই মানে রিজেনারেশন করে যেখানে মানে হিটটা আবার দেয়া হচ্ছে স্যার, তাহলে এইখানকার টেম্পারেচারটা কনস্ট্যান্টলি বাড়তে থাকবে না স্যার? মানে কোনো কুলিং সিস্টেম তো নেই, আমি তো হিট দিয়েই যাচ্ছি প্রতিবারই, তা এখানে টেম্পারেচারটা বাড়তে থাকবে না স্যার কনস্ট্যান্টলি? মানে বাড়তে বাড়তে একসময় স্যার ধরেন মানে স্টিলটাই গলে গেল, এরকম কিছু কি হওয়ার সম্ভাবনা আছে? স্যারের মনে হয় কারেন্ট চলে গেছে। মোবাইলে কানেক্ট করা চলে আসে, বাসায় কারেন্ট চলে গেছে। যাওয়াটাই স্বাভাবিক, পুরো বৃষ্টি ভাই এদিকে খুব বৃষ্টি হইতেছে, 8% আছে চার্জ। এদিকে একটু আগে অনেক বৃষ্টি হচ্ছিল, এখন নাই। দুটো দিয়ে ঢুকছে। হালুমদা প্রথমে বাইরে ছাতা নিয়ে দাঁড়াইছিলাম, বুঝছিস, তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে দাঁড়ায় এই স্যার আসছে মনে হয়, স্যার আসছে, খরচ হচ্ছে না। এই স্যার আসছে। রিমঝিম বৃষ্টি হচ্ছে, রিমঝিম। স্যার শোনা যায় না স্যার, আপনি মিউট করা স্যার। স্যার আপনার আইডি আপনি মিউট করা স্যার। আপনার আইডি মিউট করা স্যার। আচ্ছা আচ্ছা ওকে। দেখো তো এইটা হচ্ছে বাম পাশে যে ফিগারটা দেখানো আছে, সেটা একটা নরমালি রিজেনারেটর দেখানো আছে। এটা আসলে এক ধরনের হিট এক্সচেঞ্জার বলা যায়। এই ক্ষেত্রে দেখো এই যে এক্সস্ট গ্যাসটা ইনপুট আকারে যাচ্ছে এবং এইটা বের হয়ে যাচ্ছে, যাওয়ার ফলে কি হচ্ছে, এই এক্সস্ট গ্যাসের যে হিটটা আছে সেটা হচ্ছে কি এই এয়ার যে এদিক দিয়ে পাস হচ্ছে, এই এয়ারটা পাস হওয়ার সময় এই হিটটাকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে। এই এয়ারটা হচ্ছে এই জায়গার এয়ার, আর এয়ার আউটপুটটা হচ্ছে জাস্ট এই যে এই স্টেজের এয়ার। বোঝা গেছে কথাটা? আর গ্যাস ইনপুট হচ্ছে এই যে জায়গায় গ্যাস ইনপুট, আর গ্যাস আউটপুট হচ্ছে এই জায়গায় গ্যাস আউটপুট। বোঝা গেছে? এইটা হচ্ছে রিজেনারেটরের ফিগার, আর এইটা হচ্ছে একটা আমার রিজেনারেশন প্রসেসের ফিগার হচ্ছে এই অংশটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে, আর এই বাম পাশের অংশটাই হচ্ছে একটা রিজেনারেটর দেখানো আছে। রিজেনারেটরের কাজটা আরেকবার একটু বললে ভালো হতো। স্যার আরেকবার একটু বলেন, বাম পাশের একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলতেছি, আচ্ছা বলতেছি।
রিজেনারেটরের কাজটাই হচ্ছে যে এইটা কিছু পরিমাণ হিটকে রিজেনারেট করবে। রিজেনারেট কিভাবে করতেছে, এই যে কিছু পরিমাণ এক্সটার্নাল গ্যাস যে আমার বের হয়ে যাচ্ছে অ্যাটমসফিয়ারে, এইটা যেহেতু হিটেড আপ গ্যাস, এই হিটেড আপ গ্যাস থেকে কিছু পরিমাণ হিট হচ্ছে আমরা এয়ারকে কম্প্রেসরের পরে যে কম্প্রেসড এয়ারটা থাকতেছে তাকে হিটেড আপ করে পাঠাচ্ছি। কম্বাশন চেম্বারের কাজই হচ্ছে কি, এয়ারটাকে হিটেড আপ করে সে হট গ্যাসকে টারবাইনের মধ্যে পাস করাবে যাতে ওয়ার্ক আউটপুটটা বেড়ে যায়। তো এই হিটটাকে যদি আমরা ইনিশিয়ালি কিছু পরিমাণ ইনক্রিজ করে দিতে পারি এয়ার প্রি হিট করার মাধ্যমে বা রিজেনারেশন করার মাধ্যমে, তাইলে হচ্ছে আমার কম্বাশন চেম্বারে কম পরিমাণ ফুয়েল পুড়িয়ে আমরা হচ্ছে সেম পরিমাণ আউটপুট পাবো। এই জন্য হচ্ছে আমরা এই রিজেনারেশনটা ইনপুট করি। এই রিজেনারেটরের কাজটা হচ্ছে আমরা এয়ার একদিকে ইনপুট হচ্ছে, এই যে দেখো এয়ার এই জায়গায় আমরা ইনপুট দিচ্ছি, এটা হলো কম্প্রেসড এয়ার। এই কম্প্রেসড এয়ারটা এদিক দিয়ে আউটপুট আকারে বের হয়ে যাচ্ছে এই অংশে, এয়ারটা এই অংশ থেকে এই অংশে আসতেছে এবং এই এক্সহস্ট গ্যাসটা এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। এই এক্সহস্ট গ্যাসটা আমার ইনপুট থেকে আউটপুটে যাওয়ার সময় যে পরিমাণ হিটটা এই জায়গায় আসতেছে, এই হিটটাই হচ্ছে এয়ার অ্যাবজর্ব করে নিচ্ছে। এয়ার প্রিহিটার যখন আমরা বয়লারে পড়াইছি ঠিক সেম উপায়ে সেটা কাজ করতো এয়ার প্রিহিটারও। এই জায়গা দিয়ে আমরা হচ্ছে এই এক্সহস্ট গ্যাসটা ইনপুট দিচ্ছি, যেটা এই জায়গায় দেখানো আছে, আর এই জায়গায় হচ্ছে এক্সহস্ট গ্যাসটা আউটপুট আকারে বের হচ্ছে। জাস্ট এইটাকেই যদি তুমি এই জায়গায় বসায় দাও তুমি পুরো জিনিসটা বুঝতে পারবে। এটাকে তুমি এই জায়গায় বসায় দাও, এয়ার ইনপুট হচ্ছে এই জায়গায়, এয়ার আউটপুট হচ্ছে এই জায়গায়, গ্যাস ইনপুট হচ্ছে এই জায়গায়, গ্যাস আউটপুট হচ্ছে এই জায়গায়। ক্লিয়ার? স্যার এই যে অংশ হচ্ছে কিউ ইন হইতো আর কি, সেটা কি স্যার রিজেনারেটর থেকে আসতো? না না না, সেটা তো কম্বাশন চেম্বারে, ওই অংশ পুরোপুরি কম্বাশন চেম্বারে, এটা পুরো একটা নতুন অংশ। কিউ ইন হবে কম্বাশন চেম্বারে। কিউ ইনটা যাতে কম পরিমাণ এক্সটার্নাল তুমি ইউজ করতে পারো বা তোমার যাতে কম খরচ হয় সেজন্য তুমি আগে থেকে এয়ারটা কিছু পরিমাণ হিট এটা করতে। কিন্তু রিজেনারেটর ইউজ করলে স্যার একটু খরচ রিজেনারেটরের এক্সহস্ট গ্যাসটা যদি আমি ওই ক্লোজ সাইকেলের মতো ওয়ান এর সাথে কানেক্ট করে দিই আর কম্বাশন চেম্বারটা ওটা কি হয় না? হ্যাঁ হবেই তো, ক্লোজ সাইকেলের ক্ষেত্রে তো তাই হবে। এটা জাস্ট আমার দেখানো হচ্ছে কি রিজেনারেটর কিভাবে কাজ করে সেটা দেখানো। ক্লোজ সাইকেলের ক্ষেত্রে হলে কি এই অংশটা জাস্ট এই অংশে যুক্ত হয়ে যাবে। স্যার রিজেনারেটর ইউজ করা হলে তো খরচ বেড়ে যাবে, তাহলে ইউজ কেন করব? খরচ বেড়ে যাওয়ার তুলনায় ওয়ার্ক আউটপুটটা তোমার অনেক বেশি ইনপুট হবে। একে তো হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে তোমার যে পরিমাণ ফুয়েল বার্ন করা প্রয়োজন হতো কম্বাশন চেম্বারের জন্য সেই পরিমাণ ফুয়েল আর আগে থেকে বার্ন করতে হচ্ছে না। তার মানে ওই ক্ষেত্রে তোমার একটা খরচ কমে যাচ্ছে। বোঝা গেছে সব কথাটা? তোমার এই জায়গা থেকে যদি এই জায়গা থেকে যদি তোমার ইনিশিয়ালি কিছু পরিমাণ হিটেড তুমি করে দিতে পারো, তাহলে তোমার কম্বাশন চেম্বারে যে আর আগের মতো হিটেড আপ করা লাগতেছে না আগের মতো। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। স্যার হ্যাঁ বলো। স্যার খরচ কেন বাড়বে? মানে আমি তো এক্সহস্ট গ্যাসটা ইউজ করতেছি। ও খরচ বাড়বে এই কারণে বলছে আমি একটা এক্সটার্নাল মিডিয়াম ইউজ করতেছি, রিজেনারেটর একটা প্রসেস ইউজ করতেছি। এইটা এই যে কিছু পাইপ স্যার এই রিজেনারেটরটা যেখানে ইউজ করা হবে স্যার ওইখানে তো হিট যোগ হচ্ছে স্যার, এই জন্য কি টেম্পারেচারটা এখানে বাড়তে থাকবে না একটা কনস্ট্যান্ট থাকবে? এই যে অংশ তো সব সময় টেম্পারেচার বাড়বে, 2 থেকে প্রসেসে তো সব সময় টেম্পারেচার বাড়বে। তুমি গ্রাফে খেয়াল করো টিএস ডায়াগ্রাম যে আমরা আঁকছি সেই ক্ষেত্রে দেখো T2 থেকে 3 স্টেজে সব সময় টেম্পারেচার বৃদ্ধি পাইছে। স্যার ক্লোজ সাইকেল কেন স্যার? ক্লোজ সাইকেলে তোমার কি এক্সটার্নাল মিডিয়াম ইউজ করো, তোমার একটা কুলিং চেম্বার ইউজ করা লাগতেছে এক্সটার্নালি, সেজন্য তোমার কস্টটা বেড়ে যাচ্ছে কুলিং চেম্বারে। ক্লোজ সাইকেল ব্যাফেলের কাজটা কি? ব্যাফেল প্লেট এটা হচ্ছে ব্যাফেল হলো আমাদের বয়লারের ক্ষেত্রেও ছিল। বয়লার ব্যাফেলের কাজ হচ্ছে জাস্ট ডিরেকশন অনুযায়ী মুভ করা। এই ব্যাফেল হচ্ছে একবার এইদিকে মুভ করে যার ফলে এই অংশে এয়ার পাস হয়, আবার এইদিকে মুভ করে। ব্যাফেল হচ্ছে মুভেবল, এগুলো হচ্ছে এইদিকে মুভশন যাতে এইদিকে এসে এদিকে এসে এদিকে এসে এদিকে যেতে পারে। যদি বয়লার উপরে থাকো তাহলে বয়লার দেখবা এই অংশগুলো ছিল ব্যাফেল ছিল, দেখাইছিলাম ডিরেকশন ইন্ডিকেট করার জন্য যাতে এয়ারটা ঠিক দিকে পাস করতে পারে। ব্যাফেল আকারের ব্রিক ছিল ওই জায়গায়, ব্রিক ইউজ করা ছিল। স্যার এই হোয়াইট বোর্ডে দাগাদাগি করতেছো কে? স্যার হ্যাঁ বলো। স্যার ক্লোজড সাইকেলে এই রিজেনারেটরটা কিভাবে ইউজ করব স্যার? ক্লোজড সাইকেলে তো আমরা এক্সহস্ট গ্যাসটাকে ঠান্ডা করি স্যার, এখানে তো উল্টাটা হচ্ছে, এক্সহস্ট গ্যাসটা দিয়ে আরো হিট করা হচ্ছে এখানে।
তখন তুমি কুলিং চেম্বারটা রিজেনারেটরের পরে ইউজ করবা। এই জায়গায় কুলিং চেম্বার ইউজ করবা, এরপরে হচ্ছে এই অংশটা তুমি কাজে লাগাবা। এই গ্যাস কি ইনপুট দিয়ে কি আমি এই জায়গায় শেষ করে ফেলতেছি, এই গ্যাসটা আবার আউটপুট আকারে পাচ্ছি, তখন এই অংশে তুমি হচ্ছে কুলিং চেম্বার ইউজ করবা। এই জায়গায় কুলিং চেম্বার ইউজ করবা, এরপর হচ্ছে সেটাকে কম্প্রেসরের মধ্যে ইনপুট দিবা। স্যার কুলিং চেম্বারটা কেন দরকার? এয়ারটা স্যার হট অবস্থায় তো স্যার কম্প্রেসরে দেওয়া উচিত না? বুঝি নাই, আবার বলো। বলছি কুলিং চেম্বারটা কেন তাহলে আর কাজ থাকবে না, তাহলে আর কম্প্রেসরকে কাজ করাইতে পারবা না। আমার তো করে না পাঠাই সো হট গ্যাসটা তো অলরেডি হিট লস করতেছে মানে রিজেনারেটরে, তো আবার কুলিং চেম্বারে আবার আরো কুল করতে হবে। হ্যাঁ, তার মানে তোমার একই সাথে কি দুইটা কাজ হচ্ছে, এটাই তো এফিসিয়েন্সি ইনক্রিজ হচ্ছে, এই কারণে ইমপ্রুভ করতেছে। আর কম্বাশন চেম্বারটা তখন উঠে যাবে না স্যার ক্লোজ সাইকেলে, নাকি ওখানে আরেকটা হিট মানে আরেকটা হিটিং সোর্স এক্সটারনাল মানে? হ্যাঁ, সেটা হচ্ছে কি তোমার গ্যাস টারবাইন ইনস্টলেশনের উপর ডিপেন্ড করবে যে তুমি কি পরিমাণ হিট আলটিমেটলি তুমি গেইন করতে পারতেছো। যদি হিট তুমি বেশি পরিমাণ গেইন করতে পারো, তার মানে হচ্ছে তোমার হিটিং চেম্বার আর এক্সটারনালি লাগবে না। যদি তুমি ওই পরিমাণ হিট গেইন করতে না পারো রিজেনারেশনের মাধ্যমে, তাহলে তোমার একটা হিটিং চেম্বার ইউজ করতে হবে। না স্যার ওটা না, মানে ক্লোজ সাইকেলে তো কম্বাশন চেম্বার থাকে না, মানে একটা সেটার কথাই বলছি যে যদি তোমার পর্যাপ্ত পরিমাণ হিট যদি তুমি রিজেনারেশনের মাধ্যমে পেয়ে যাও এয়ারটাকে হিট করার জন্য, তাহলে তো তোমার আর এক্সটারনালি কোনো হিটিং সোর্স ইউজ করা লাগতেছে না। কিন্তু যদি তুমি রিজেনারেটরের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ হিটেড আপ না করতে পারো, তখন তোমার আবার আগের মতো একটা হিটিং চেম্বার অবশ্যই ইউজ করা লাগবে ক্লোজ সাইকেলে। বুঝছো রাফাত? রায়হানের পর 84। স্যার এই বাফেল প্লেটটা কি কাজ করে আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। বাফেল হচ্ছে জাস্ট এই এয়ারটার মুভমেন্টটা যেন এই দিকে স্ক্যাটার্ড হয়ে না থাকে, এয়ারটা যাতে এই দিক দিয়ে এসে আবার এই দিক দিয়ে পাস হয়ে যায় দ্রুত, এর জন্য বাফেল ইউজ করা হয়। এইগুলো হচ্ছে মুভ করে, এটা যখন এদিকে চলে যাবে তখন এদিক দিয়ে এয়ারটা ইনপুট হবে, এটা যখন এদিকে চলে আসবে তখন এয়ারটা ইনপুট হয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে, জাস্ট ডিরেকশন ইন্ডিকেট করে বাফেলগুলো। আচ্ছা, এটা ছিল একটা প্রসেস থার্মাল এফিসিয়েন্সি ইনক্রিজ করার। এরপরে আমরা দেখব আরেকটা প্রসেস, এরপর আছে আরেকটা প্রসেস হচ্ছে ইন্টারকুলিং। ইন্টারকুলিং এর মাধ্যমে হচ্ছে আমরা এই গ্যাস টারবাইনের এফিসিয়েন্সিকে ইনক্রিজ করতে পারি। ইন্টারকুলিং এর মাধ্যমে আসলে আমরা এফিসিয়েন্সিকে কিভাবে ইনক্রিজ করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখব। দেখো বাম পাশে একটা ফিগার দেখানো আছে, ইন্টারকুলিং ইউজ করা আছে। আমরা নরমালি যদি ক্লোজ সাইকেলের ক্ষেত্রে চিন্তা করি, ক্লোজ সাইকেলে আমাদের মূল অংশটা ছিল, এই অংশটা বাদ দেওয়া আপাতত, এই অংশটা বাদ, আমরা শুধুমাত্র এই অংশ নিয়ে কথা বলবো। প্রথমে একটা কম্প্রেসর ছিল, একটা হিটিং চেম্বার ছিল, একটা টারবাইন ছিল, একটা কুলিং চেম্বার ছিল। এই অংশটাকে এই জায়গায় যুক্ত করে দিলেই একটা ক্লোজ সাইকেল কমপ্লিট হয়ে গেছে। এই ক্ষেত্রে অ্যাডিশন যে জিনিসটা আসছে, তার হিটিং চেম্বার আর কম্বাশন চেম্বারের মধ্যে ডিফারেন্সটা কি? কম্বাশন চেম্বার হচ্ছে সেই চেম্বার যেই চেম্বারে ইন্টারনালি কম্বাশন ঘটে, আর হিটিং চেম্বার হচ্ছে যেখানে শুধুমাত্র তুমি বাইরের হিটকে কাজে লাগাচ্ছ, কোনো ধরনের কম্বাশন ইন্টারনালি ঘটাচ্ছ না। আচ্ছা, এরপর আসি, আমরা এই অংশটা হচ্ছে নরমালি আমাদের ক্লোজ সাইকেলের ক্ষেত্রে, তাই তো? কিন্তু আমরা বলছি যেহেতু আমরা গ্যাস টারবাইনের এফিসিয়েন্সিকে ইনক্রিজ করব, আমরা এই অংশে একটা ইন্টারকুলার ইন্ট্রোডিউস করছি। এটার কাজটা কি? আমরা দেখছি ক্লোজ সাইকেলের ক্ষেত্রে যখন আমরা এক্সহস্ট গ্যাসটাকে কম্প্রেসরে পাস করাই, প্রথমত আমাদের কিছু পরিমাণ এই অংশটাকে কুলিং চেম্বারের মধ্যে পাস করে কুল করার প্রয়োজন হয়। কুল করার প্রয়োজন হয় এই কারণে, কারণ আমি যদি কুল এই অংশটা পাঠাতে পারি, তাহলে হচ্ছে আমি এই কম্প্রেসর থেকে খুব ভালো পরিমাণ আমি হচ্ছে কম্প্রেস করতে পারবো এয়ারটাকে, যার ফলে আমার আলটিমেট গেইন হচ্ছে আমার ওয়ার্কআউটটা ভালো হবে এই আর কি। তো কুলিং চেম্বারের মধ্যে পাস করার ফলে যে পরিমাণ কুল হলো, সেই অংশটাকে যদি আমি আরো ফার্দার কুল কম্প্রেসরের মধ্যে পাস করতে পারি, তাইলে দেখা যাবে যে আমার এই অংশটার ওয়ার্কিং এফিসিয়েন্সি আরো বেড়ে যাবে। আচ্ছা, আমি আবার বলতেছি, যদি এই কুলিং চেম্বারের মধ্য দিয়ে পাস করা এক্সহস্ট গ্যাসকে যদি একটা কম্প্রেসরকে পাস করিয়ে আমরা ফার্দার কুল করে আবার কম্প্রেস করতে পারি, তাইলে এটার ওয়ার্কার জন্যই আমরা দুইটা কম্প্রেসর ইন্ট্রোডিউস করি।
একটাকে বলি হচ্ছে আমরা লো প্রেসার কম্প্রেসর, আরেকটাকে বলি হচ্ছে হাই প্রেসার কম্প্রেসর। এবং এই দুইটা কম্প্রেসরের মধ্যেই হচ্ছে আমরা ইন্টারকুলারটা সেট করি। এই ইন্টারকুলারের কাজ হচ্ছে আমার এই লো প্রেসার কম্প্রেসর থেকে যে এক্সস্ট গ্যাসটা আসবে, এই গ্যাসটাকে সে আরো পরিমাণ ইন্টারকুল করে দিবে বা কুল করে দিবে। এই ইন্টারকুল করার ফলে এই তারপরে এটা হচ্ছে হাই প্রেসার কম্প্রেসর দিয়ে পাস করবে। হাই প্রেসার কম্প্রেসরের মধ্যে যে কম্প্রেসড এয়ার হবে সেটা আলটিমেটলি আগের মতোই ক্লোজ সাইকেলে কাজ করবে, হিটিং চেম্বারের মধ্যে দিয়ে যাবে এবং টারবাইনে ওয়ার্ক আউটপুট প্রডিউস করবে। মূল অঙ্ক হচ্ছে এই জায়গায় একটা ইন্টারকুলার ইন্ট্রোডিউস করা। এই ইন্টারকুলারটা আমরা ইন্ট্রোডিউস করব হচ্ছে দুই ধরনের কম্প্রেসরের মধ্যে, একটা হচ্ছে লো প্রেসার কম্প্রেসর আর একটা হচ্ছে হাই প্রেসার। স্যার এই ইন্টারকুলারে কি গ্যাস হচ্ছে আপনার মানে সেম প্রেসারে যাবে স্যার? যে ইসের কম্প্রেসর থেকে যে প্রেসারে আসবে ইন্টারকুলিং ওইখানেও কি সেম প্রেসারে যাবে? না না না, তোমার এই জায়গায় তো আলটিমেটলি প্রেসার বেড়েই গেছে, কম্প্রেসরের মধ্যে পাস করছে মানে তো প্রেসার বেড়েই গেছে, ঠিক আছে? এই জায়গায় প্রেসারটা বাড়ার পরিমাণ কম থাকে, এর জন্য এটাকে বলতেছি আমরা লো প্রেসার কম্প্রেসর, আর এটাকে বলতেছি আমরা হাই প্রেসার কম্প্রেসর। কারণ আমরা চাই এই হিটিং চেম্বারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কম্প্রেসড এয়ারটাকে পাস করাইতে, এই জন্য এটাকে আমরা হাই প্রেসার কম্প্রেসরের মধ্যে পাস করাই। আর লো প্রেসার কম্প্রেসর, প্রেসার কম্প্রেসরের দরকারটা কেন হয়? দরকারটা এই কারণে হয়, তুমি যখন একটা ইন্টারকুলিং মিডিয়াম ইউজ করবা তখন এই কুলিং চেম্বারের মধ্য দিয়ে তুমি একবার পাস করাচ্ছ, ঠিক আছে? পাস করানোর ফলে পরবর্তীতে যদি তুমি আবার একটা ইন্টারকুলার ইউজ করো তোমার জাস্ট নরমালি একটা কস্ট বেড়ে যাবে। কিন্তু তুমি যদি একবার একটা কম্প্রেসরের মধ্যে পাস করে এই যে প্রেসারটাকে রিলিজ করে ফেলতে পারো, এই জায়গায় প্রেসারটার মানটা কি থাকে দেখো, আমরা এই প্রেসারটাকে যদি আরো পরিমাণ বাড়িয়ে ফেলতে পারি, বাড়ানোর ফলে ইন্টারকুলারের মধ্যে পাস করাইতে পারি, তাইলে আমার ওই ওয়ার্কিং এফিসিয়েন্সি আরো বেড়ে যাবে। এই জায়গায় যখন আমার এই কুলিং চেম্বারের মধ্যে পাস করে আমার যে এই অংশটা যখন থাকে 4 থেকে এই অংশে যাওয়ার সময়, এই ক্ষেত্রে আমার প্রেসারটা খুবই কম থাকে। 4 থেকে 1 স্টেজে যদি তুমি দেখো ফিগারে, সেই ক্ষেত্রে আমার প্রেসারটা খুবই কম, একদম নিচের দিকে প্রেসারটা, আমরা যদি পিভি ডায়াগ্রামটা খেয়াল করি। কিন্তু যদি আমরা এই অংশটাকে লো প্রেসার কম্প্রেসরের মধ্যে পাস করিয়ে প্রেসারটাকে কিছু পরিমাণ বাড়িয়ে ফেলতে পারি, এরপরে যদি আমরা ইন্টারকুলিং ঘটাতে পারি, তাইলে আমার এই ওয়ার্কিং এফিসিয়েন্সিটা আরো বেড়ে যাবে। জাস্ট এই কারণে লো প্রেসার কম্প্রেসরটা ইউজ করা হয়, যাতে আমি কিছু পরিমাণ প্রেসারটা মানে বৃদ্ধি করে তারপরে আমি আবার কুলিং করি, তাইলে আরো পরিমাণ আমি কাজ বৃদ্ধি করতে পারবো। জাস্ট আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো এই জায়গায় লেখা আছে যে একটা ইন্টারকুলারকে আমরা দুইটা কম্প্রেসরের মধ্যে ইনকর্পোরেশন করে আমরা ওয়ার্ক এফিসিয়েন্সি বৃদ্ধি করতে পারি। বাম পাশে একটা ইন্টারকুলারের ফিগার দেখানো আছে, বুঝি নাই? হ্যাঁ, প্রশ্ন করো বিক্রম সাহা। স্যার এটা কি শুধুমাত্র ক্লোজ অবশ্যই শুধুমাত্র ক্লোজ সাইকেলের ক্ষেত্রে, শুধুমাত্র ক্লোজ সাইকেলের ক্ষেত্রে, শুধুমাত্র ক্লোজ সাইকেল। স্যার গ্যাস কুল করা হইলে কি সেটার টেম্পারেচার কমে, ওই মানে কমে স্যার, মানে প্রেসার কমে? বুঝি নাই। স্যার গ্যাসকে যখন কুল করা হয়, যে ধরেন স্যার কুলিং চেম্বার দিয়ে পাস করানোর পর কুলিং প্রসেস এবং হিটিং প্রসেস দুইটাই হবে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে। তুমি হিটেড করো বা কুলিং করো, যাই করো না কেন সেটা হবে কনস্ট্যান্ট প্রেসারে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গায় একটা ইন্টারকুলার দেখানো আছে। ইন্টারকুলারের কাজটা কি? ইন্টারকুলার কাজ হচ্ছে এই জায়গা দিয়ে তোমার এয়ার ইনপুট দিচ্ছ, এয়ার মানে হচ্ছে এই এক্সহস্ট গ্যাসটাকে ইনপুট দিচ্ছ, এই মানে এই যে এই 5 স্টেজে হচ্ছে এয়ার ইনপুট, এই 5 নাম্বারটা, আর 6 নাম্বার স্টেজে হচ্ছে এয়ার আউটপুট। এয়ার আউটপুটের মধ্যে যাওয়ার ফলে একটা ওয়াটার ইনপুট দিচ্ছ, যাতে এটা কুল করতে পারে, বা কুলিং মিডিয়াম হিসেবে আমরা ওয়াটার ইউজ করতেছি। এই ওয়াটার ইনপুট দিচ্ছে এবং ওয়াটার আউটপুট আকারে বের হয়ে যাচ্ছে, যাওয়ার ফলে এই কিছু পরিমাণ এয়ার হচ্ছে সে থেকে কুল হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে একটা ইন্টারকুলারের কাজ, যে এয়ারটা বাইপাস হওয়ার সময় জাস্ট ওয়াটার থেকে কিছু পরিমাণ সে কোল্ড অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করে নিচ্ছে। এটাই হচ্ছে মূলত ইন্টারকুলারের কাজ। এই ইন্টারকুলারকে ইন্ট্রোডিউস করেও আমরা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারি গ্যাস টারবাইনে। এরপরে জাস্ট আমরা আর একটা দেখব, সেটা হচ্ছে রিহিটিং। রিহিটিং করে, হ্যাঁ ফাহিম। স্যার আমাদের আলটিমেট উদ্দেশ্য তো হচ্ছে এয়ারটাকে হিট করা, তাহলে বারবার কুলিং করলে এফিসিয়েন্সিটা কিভাবে বাড়ে? এয়ারটাকে কুল করলে এফিসিয়েন্সি বাড়ে হচ্ছে, এফিসিয়েন্সি সরাসরি বাড়ে না, এফিসিয়েন্সি তো বাড়া কাজ করে আসলে টারবাইনের উপর ডিপেন্ড করে, তাই তো? এফিসিয়েন্সি বাড়া হচ্ছে আলটিমেট আউটপুট, মানে হচ্ছে একদম শেষ আউটপুট, তাই তো? ইন্টারকুলার ইন্ট্রোডিউস করলে যেটা হয়, আমরা এই এয়ারটাকে হাই প্রেসার কম্প্রেসরের মধ্যে দিয়ে যত পরিমাণ কুল করে পাঠাতে পারবো, এই হাই প্রেসার কম্প্রেসরের
এফিসিয়েন্সিটা তত বেশি বেড়ে যাবে। কম্প্রেসরের এফিসিয়েন্সি বাড়ার মানে হচ্ছে সেটা খুব বেশি পরিমাণ মানে খুব ভালো পরিমাণ কম্প্রেস করতে পারবে বা প্রেসারটা খুব বেশি হবে। খুব বেশি পরিমাণ প্রেসারাইজড এয়ারকে যদি আমরা হিটিং চেম্বারের মধ্যে পাস করাই তাইলে আমরা আমাদের এই জায়গায় যে আউটপুট পাওয়ার কথা আলটিমেট আউটপুট টারবাইনে সেটা হচ্ছে আমরা ভালো পাবো। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রিহিটিং। এইটা হচ্ছে আরেকটা মাধ্যম। এই